বিদ্যুৎ নাই, কাজের কোনো পরিবেশ নাই। এখানে নিরাপত্তার ব্যত্যয় ছিল কিনা, অন্য কোনো বিষয় ছিল কিনা, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামনে সংগ্রহ করা হয়ে গেছে। হাসিনা সরকারের অপকর্মের ফাইল গায়েবে, পরিকল্পিত অগ্নিকাণ্ড দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও। শেখ হাসিনার সময় বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বাড়ি ফেরা হলো না ফায়ার ফাইটার নয়নের। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ। গুলিস্তানে জানাজা, গ্রামের বাড়ি রংপুরে মাতম। বিডিআর হত্যা তদন্ত দলে থাকবেন বিদেশি আইনজ্ঞ। অন্য দেশের সম্পৃক্ততা পেলে করা হবে দায়ী। প্রথম বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান 3 মাসেই কাজ শেষ করার আশা। সংস্কারের পাশাপাশি দিতে হবে নির্বাচনের রোড ম্যাপ। সরকারের প্রতি আহ্বান জামাত আমিরের। বললেন, ভারতে বসে এখনো ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী ও তার দোসররা। পূর্বাঞ্চলে শেখ হাসিনা পরিবারের 60 কাঠা প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। 6,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে নসরুল হামিদের বিরুদ্ধে মামলা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ভয়াবহ আগুনে পুড়ল 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। গভীর রাতে 7 নম্বর ভবনে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় আসে নিয়ন্ত্রণে। সহায়তায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা। কাজ করার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন তুষারকে সঙ্গে নিয়ে দেখব মনির হুসাইনের রিপোর্ট। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আগুন লাগার 6 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর। পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ থেকে 9ম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মনির হুসাইন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে 3 উপদেষ্টা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের নথির কোনো ডেটাবেজ না থাকায় সেগুলো উদ্ধার সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। গভীর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ, যেখানে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 8 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন 3 উপদেষ্টা। জানান, 3 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উৎস কি, কারণ কি, এটা তারা আমাদেরকে 3 দিনের মধ্যে জানাবেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া 5 মন্ত্রণালয়ের নথির মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে কোনো ডাটাবেজ না থাকায় সেগুলো উদ্ধার করা সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। এদিকে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার দুর্নীতির নথি পাওয়া গিয়েছিল বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সেগুলো পুড়ে গেলেও পিরোজপুর থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। পিরোজপুর জেলায় অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু
যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামনে সংগ্রহ করা হয়ে গেছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় অগ্নিকাণ্ড সাধারণ কোনো দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি দাবি করেছেন শেখ হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে তদন্ত চলায় পরিকল্পিতভাবেই ঘটনা ঘটানো হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেছেন সার্জিস। এই ঘটনায় আন্দোলনের ছাত্র প্রতিনিধি এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কার্যালয় পুড়ে গেছে। সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনাকে দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও। নেতারা বলছেন শেখ হাসিনা ও তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে পরিকল্পিত আগুন দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ঘটনা তদন্ত করে সত্য উদ্ঘাটনের আহ্বান তাদের। সচিবালয়ে লাগা আগুনে জরুরি নথি পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ের আগুন পরিকল্পিত ঘটনা। শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে এই কাজ করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি তার। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশ্ন তোলেন, সচিবালয়ে আগুনের সঙ্গে জড়িতদের এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতারের আইনের আওতায় আনা হলো না। এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এখনো সচিবালয়ে আগুন লাগিয়ে দিবে, এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে। এটা কোনোদিনও আমরা মেনে নেব না। শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বক্তারা। শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে আইনের আওতায় আনতে হবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার নয়নের, কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগলে ডাক পড়ে সেখানে যাওয়ার। আগুন নেভাতে যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখনই নয়নের প্রাণ কেড়ে নেয় বেপরোয়া ট্রাক। দুপুরে গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার দায় স্বীকার করে দ্রুতই দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তখন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে, ফায়ার ফাইটারদের দৌড়ঝাঁপ। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন সোয়ানুজ্জামান নয়নও, যুক্ত হন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি নয়নকে। বৃহস্পতিবার সকালেই ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল নয়নের। রাতেই গুছিয়ে রেখেছিলেন ব্যাগ, কিন্তু তার হলো না। বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আল্লাহ তো তার আগে নিয়ে গেল। সেফটি যদি আরও বেশি দিতেন, রাস্তা ব্লক করে টোটাল কাজ তারা কার্যক্রম সুন্দরভাবে চালাইতেন, তাহলে হয়তো দুর্ঘটনার সম্মুখীন সে হয়তো হতো না। আল্লাহু আকবার। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে এই দুর্ঘটনায় ব্যর্থতার জন্য দায়ী করা হয় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া
সরকার থেকে বহন করা দরকার। দুর্ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না। আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে। খুব ভালো ছিল ছোট হাতে, আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমার ফজরের নামাজ পড়িয়াতে আমরা হতাশ হয়ে গেছি। নিহত সোহানুজ্জামান নয়ন ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বাস্তবভিত্তিক ও মৌলিক সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, নির্বাচনের আগে প্রবাসীদেরও ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। খুলনার কয়রায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে নিজেদের শক্তির জানান দিতে দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার খুলনার কয়রায় কর্মী সভায় অংশ নিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে কপোতাক্ষ কলেজ মাঠে সভাস্থল কানায় কানায় ভরে ওঠে কর্মীদের সরব উপস্থিতিতে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বাস্তবভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে সেলিউট জানাই। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এর আগে সকালে ডুমুরিয়ার 18 মাইল ও পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসন করা যাবে না। দেশের মানুষ প্রতিবাদের সাহস সঞ্চয় করেছে। দেশের মানুষ বুকে মুখ খুলে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ করার নেতৃত্ব যুব সমাজের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। অনুমান নয়, যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতেই বিডিআর হত্যাকাণ্ডে বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। প্রথম বৈঠক শেষে কমিশন প্রধান বলেছেন, তদন্ত কাজে স্বচ্ছতা আনতে নিয়োগ করা হবে বিদেশি আইনজ্ঞ। আর হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বিদেশে থাকা ব্যক্তিদের দেশে ফেরানো না গেলে বিদেশি জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্র, প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠিত হয়। বৃহস্পতিবার বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত হয় কমিশনের প্রথম বৈঠক। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাংবাদিকদের জানান, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে তদন্ত কাজ চালাবেন। আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব চিঠির মাধ্যমে। আর একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। কমিশন প্রধান বলেন, হত্যাকাণ্ডে জড়িত কেউ বিদেশে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানোর চেষ্টা করা হবে। প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে, যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। অনুমান নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে, নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। এছাড়া কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টার মর্যাদা দেওয়ার পাশাপাশি সদস্য সহ তদন্তে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি। দেশের স্বার্থে, জাতির স্বার্থে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে
সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বিকেলে দুদকের ব্রিফিংয়ে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে 2.5 শতাধিক মামলা হয়েছে। অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট অবৈধভাবে নিজেদের নাম করিয়ে নেয়ায় হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার। দুদক মহাপরিচালক জানান, 6,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধেও মামলা হয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3,181 কোটি টাকা জমা এবং 3,180 কোটি টাকা উত্তোলন করেছেন। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরির অপরাধে নওগাঁ আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হওয়া প্রায় 24,500 টন চাল নিয়ে এমভি টানিস ড্রিম জাহাজটি সকালে বন্দরের জেটিতে নোঙর করে। চাল আমদানি হওয়ায় ঊর্ধ্বমুখী এই বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দামেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা খাদ্য মন্ত্রণালয়ের। নুরজামাল আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। ভারত থেকে আমদানি করা 24,690 টন সেদ্ধ চাল নিয়ে বৃহস্পতিবার সকাল 10টার দিকে চট্টগ্রাম বন্দরের 11 নম্বর জেটিতে নোঙর করে এমভি টানিস ড্রিম জাহাজটি। এই সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিপিং এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী ভারত থেকে আসবে 50,000 টন চাল। G2G চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। যখন সরবরাহ বাড়বে তখন এটা স্বাভাবিক স্টেবল অবস্থায় ফিরে আসার কথা। তো আমরা যেহেতু সরবরাহ বাড়াচ্ছি, স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা। আমদানি করা চালের নমুনা সংগ্রহের পর পাঠানো হয়েছে ভৌত পরীক্ষার জন্য। এই কাজ শেষে শুরু হবে খালাস প্রক্রিয়া। সাধারণত 2-2.5 দিনের মধ্যে পৌঁছে গেছে। ওখানে 22 তারিখে সেল করছিল। এটা গতকাল বিকাল 3:30 আসছিল। আমাদের আউটার অ্যাঙ্করেজে বি অ্যাঙ্করে আসছিল, মানে ব্রাভো অ্যাঙ্করে। কিছুক্ষণ আগেই এটা এখানে বাড়তে চলে আসে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক বাজার থেকে এবার 6 লাখ টন চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে ভারত থেকে আসলো এ চাল, যা অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি হওয়া চালের প্রথম চালান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধভাবে ভারতে প্রবেশের পর খাসিয়ার গুলিতে মারুফ মিয়া নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। দুপুরে সিলেটের মিনাটিলা বিওপির সীমান্ত পিলার থেকে ভারতের অন্তত 60 গজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, নিহত মারুফ সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগান এলাকায় যায়। এ সময় দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা বন্দুক দিয়ে গুলি করে। পরে সঙ্গে থাকা অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশ নিয়ে আসে। স্বজনরা চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড 2023 এবং MIST ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিসেম্বর সংখ্যার অনলাইন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। সকালে MIST জেনারেল মুস্তাফিজ টাওয়ারের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। অনুষ্ঠানে তিনি শীর্ষ গবেষকদের হাতে গবেষণা প্রণোদনা, সনদ এবং
ক্রেস্ট তুলে দেন। 2023 সালে 29টি স্কোপাস ইন্ডেক্সড প্রকাশনার জন্য শ্রেষ্ঠ গবেষক হিসেবে অধ্যাপক এনামুল হক এবং MIJST-তে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনার জন্য লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম পুরস্কার পান। প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণে গবেষণা কার্যক্রম পরিচালনার উপর জোর দেন। দেখছেন রাত 11টার সময়। মারা গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:51 রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 92 বছর। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাত 8টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিবিদ।